ঈশান কোণ, সেখানে যদি টয়লেট থাকে সেই বাড়ির সদস্যদের কারো একজনের ক্যান্সার ধরা পড়ে। যেই সমস্ত বাড়িতে ক্যান্সার রোগী আছে কম্পাস ফেলে দেখে নেবেন নর্থ ইস্ট কর্নারে তাদের টয়লেট আছে। নর্থ ইস্ট কর্নার ডিস্টার্ব হলে বাচ্চা পড়াশোনা করবে না। অগ্নিকোণ যদি ডিস্টার্ব থাকে সে ব্যাংকে এনপিএ হয়ে যাবে, আনওয়ান্টেড খরচা হবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এমন পরিস্থিতি এসে দাঁড়াবে যে ডিভোর্স পর্যন্ত হয়ে যাবে, বাচ্চা কোনো কথা শুনবে না এবং ঘর হয়ে যাবে নরকের মতো। 1.2 কিলোওয়াটের যদি বেশি রেডিয়েশন থাকে তাহলে ব্রেন হ্যামারেজ, ব্রেনের যত সমস্যা বা যার রোগ, ইভেন কি আমরা যে এখন শুনি যে শুক্রাণুর কাউন্ট কমে যাচ্ছে, সেটাও কিন্তু এই মোবাইলের রেডিয়েশনের জন্য। বাস্তু পঞ্চভূত নিয়ে সৃষ্টি: আগুন, বাতাস, মাটি, জল, আকাশ। এই 5 উপাদান আমাদের জীবনের সাথে কিভাবে জড়িত? ঈশান কোণ সেটা হচ্ছে জলের জায়গা। এবার অগ্নি সেটা হচ্ছে সাউথ ইস্ট কর্নার, সেখানে আমাকে রান্নাঘরটাই রাখতে হবে। এনার্জি পার্টটা বাস্তুতে কিভাবে কাজ করে? সাউথ ওয়েস্ট কর্নার যদি সেখানে টয়লেট থাকে তাহলে ভূতেদের ওটা 5 স্টার হোটেল। এতটাই নেগেটিভ করে দেবে, নিজের সংসারে অশান্তি হবে, পয়সার লস হবে, বাচ্চার পড়াশোনা ঠিক হবে না, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, ঘরে ঢুকলেই মনে হবে আমি নরকে বাস করছি। বাস্তু ভুল ঠিক বা একটা মিডিল পয়েন্টে আছে, কিন্তু সেখানে খুব ঠাকুরের নাম এবং সকাল বিকেল পুজো হয়, সব ঠিক হয়, সেই ক্ষেত্রে খানিকটা হলেও বাস্তুর নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ইম্প্যাক্ট কম হবে? অবশ্যই কম হবে। তবে আমি আপনাদের ডাকবো কেন? এই জানলা ডাস্টবিন কোন দিকে রাখা ভালো? ডাস্টবিন রাখতে গেলে একটা ফ্ল্যাট বা একটা জমি নেওয়ার আগে কোন বিষয়গুলো দেখা উচিত? এখানে প্রথমেই বলি, বাস্তু এই শব্দটির সাথে আমাদের আশঙ্কা, ভয়, ভীতি এবং স্যাটিসফ্যাকশন সবটাই জড়িয়ে। একটা বাড়ি করতে গেলে জানলা কোন দিকে করা উচিত, দরজা কোন দিকে করা উচিত, ঠাকুরঘরটি কোন দিকে থাকলে বেশি ভালো, বেডরুমে আয়না থাকা কতটা ক্ষতিকারক। এছাড়াও যদি আপনার বাড়ির দরজা ভুল দিকে থাকে তবে আপনার বাড়ির সব কিছুই নষ্ট হতে পারে, সেটা ইকোনমি ফ্লো হোক অথবা স্বাস্থ্য হোক। তাই বর্তমান সময়ে বাস্তু জানাটা খুব ইম্পর্টেন্ট। আর এই বিষয়ে আজকে যিনি আলোচনা করেছেন তার নাম হচ্ছে সিদ্ধি বাস্তু অর্গানাইজেশনের তরফ থেকে নিশান পাল, যার মুখে আমরা শুনবো আজকে যে বাড়ির বাস্তু সঠিক হলে কি পরিবর্তন হয়, আর যদি ভুল হয় তবে কত বড় ক্ষতি হয়। আর যদি এই টপিকটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন দেয় ভালো কন্টেন্ট আপনাদের কাছে তুলে ধরতে। তাই চলুন। আসল বাস্তুবিদ, নকল বাস্তুবিদ, এটা সত্যি তার যে পরিশ্রম নেয় বা পারিশ্রমিক নেয় তার পরিমাণে একটা তাকে যোগ্য জিনিস দেওয়া, অথবা পুরোটাই ঠকবাজ। তুমি কোনটাকে নিয়ে এগোতে চাইছো? বিষয় হচ্ছে ঠকবাজ বা প্রপার ওয়ে। যদি এই কথাটায় আসি, অবশ্যই এই প্রফেশনটা যখন নিয়েছি আমি ইনকামের জন্য নিয়েছি, এখানে কোনো দ্বিধাবোধ নেই যে আমি সমাজসেবায় নেমেছি। কিন্তু আমি যেটা দেব সেটা আমি গ্যারান্টি দেব। আচ্ছা, মানে কোনো অ্যাস্ট্রোলজার, কোনো সাধক, কোনো তন্ত্রবিদ স্টোন দিচ্ছে, কবচ দিচ্ছে, পুজো করাচ্ছে, বিভিন্ন রকম কর্মকাণ্ড হচ্ছে আমাদের আশপাশে যা দেখছি। কেউ একবার জিজ্ঞেস করবেন যে এই কাজটা করলে আমি যে সমস্যায় এসেছি সেটা কি নিবারণ হবে, বা এর কি কোনো গ্যারান্টি আছে? আমি এই গ্যারান্টি দিই যে আমি যে কাজ ধরবো, যে সমস্যায় যে আসবে তার সলিউশন আমি করে দেব। ওকে, এটা আমি মানে তুমি যে পারিশ্রমিকটা নেবে তার বিনিময়ে তার প্রাপ্যটুকু দেবে? প্রাপ্যটুকু অবশ্যই দেব। ওকে। এবং এটাও বলছি যে অন ক্যামেরায়, যেটা আমি সাক্ষাতে আমার ক্লায়েন্টদেরকে বলে থাকি, এটা অন ক্যামেরায় আজকে আমি বললাম, আমি যাকে যেই সার্ভিসটা দেব অবশ্যই আমি তার প্রাপ্যটা অবশ্যই বুঝে নেব, কিন্তু আমি গ্যারান্টেড দেব যে সেই সমস্যায় আমি সমাধান করে দেব। যেইটা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের কোনো অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক স্টোন দিয়ে, কবচ দিয়ে বলতে পারবে না যে হ্যাঁ গ্যারান্টি আপনার সলিউশন হবে। আমি যেটা দেব সেটা গ্যারান্টি বলছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে। দেখো, বাস্তুর বিষয়টা হচ্ছে, যেহেতু আমি কনস্ট্রাকশন লাইনে আছি, আমার কোম্পানি আছে, সেখান থেকেই
কিছু ক্লায়েন্ট আমার কাছে আসে যে বাস্তু অসপিসিয়াস কিছু ফ্ল্যাট, কিছু অ্যাপার্টমেন্ট তাদের দরকার হয়। এবার তখন নিজের একটা কৌতূহলটা জাগে, সেটা 2017-18, যে অ্যাকচুয়ালি বাস্তু জিনিসটা কি। আস্তে 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 সেটাকে এক্সপিরিয়েন্স করতে গিয়ে এর মধ্যে ঢুকে যাওয়া। ওকে, সাথে বিজনেসটাও চলছে, পাশাপাশি এটা এখন মানুষের ভালোবাসায় এটা প্রফেশনে দাঁড়িয়ে গেছে। যখন আমরা বাস্তুর কথা বলি তখন আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে সাধারণত মানুষের মধ্যে। সেটা কি, যে বাড়িতে কোনো ঝগড়া শান্তি হচ্ছে, বাস্তু ডিস্টার্ব নেই তো, বা বাড়িতে রোগ ব্যাধি বাড়ছে, বাস্তু ডিস্টার্ব নেই তো। তো এই বাস্তু আর যেভাবে আমরা সোশ্যাল মিডিয়া থেকে এই ব্যাপারটাকে এক্সপ্লোর করি, তাতে কিন্তু একটা ভয়ভীতি কাজ করে। আদৌ কি ভয়ভীতি পাওয়ার মতো একটা বিষয়, নাকি এর পিছনে কোনো সায়েন্স কাজ করে? দেখুন, এখানে কোনো ভয়ভীতির বিষয় নেই। বাস্তু আসলে কি সেটা জানতে গেলে আমাদেরকে মৎস্য পুরাণে যেতে হবে। মৎস্য পুরাণ অনুযায়ী বাস্তু একটি পবিত্র স্থাপত্য জ্ঞান। অন্ধকাসুর ও মহাদেবের এক ভয়ঙ্কর যুদ্ধ হয়। সেই যুদ্ধের সময় মহাদেবের ললাট থেকে ঘাম নিঃসৃত হয়ে এক ভয়ঙ্কর জীবের সৃষ্টি হয়। আচ্ছা, সেই জীব জন্মাবার পর ত্রিলোক, স্বর্গ, মর্ত্য, পাতাল এমনকি গ্রহলোকও গ্রাস করতে উদ্যত হয়। সেই দেখে দেবতা এবং অসুররা ভীত হয়ে ব্রহ্মাজি এবং মহাদেবের শরণাপন্ন হন। তারপর দেবতারা এবং অসুররা মিলে সেই ভয়ঙ্কর জীবকে মাটিতে উপর করে চাপা দিয়ে ধরে থাকেন। সে তার ভুল তখন বুঝতে পারে এবং ব্রহ্মাজির কাছে ক্ষমা প্রার্থনা করে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। ব্রহ্মাজি সৃষ্টিকর্তা, উনিও তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে বর দিলেন ভবিষ্যতে নির্মাণ কার্যে তোমাকে বাস্তু পুরুষ ও বা বাস্তু দেবতা হিসাবে পুজো করা হবে। এবার উনি তখন ব্রহ্মাজিকে ক্ষুধার কথা বলেন, যেহেতু গ্রাস করছে, এত খিদে তার, সে খিদেটা মাটিতে থেকে মেটাবে কী করে। তখন ব্রহ্মাজি বলেন, যেই নির্মাণ কার্যে বাস্তু মেনে সব করা হবে না, বা যেটাতে এক কথায় বাস্তুদোষ থাকবে, সেটাই হবে তার খাদ্য। নিয়ম মেনে ঘর নির্মাণ করলে শান্তি, সমৃদ্ধি, শুভফল আসবে। নিয়ম যদি ভাঙা হয়, অশান্তি, অবস্ট্রাগল, অ্যাংজাইটি আসবে। বর্তমান সময় বাস্তুর একটা অ্যাওয়ারনেস চারিদিকে আছে, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা ইন্টারনেটের মাধ্যমে হোক, যাই হোক। কিন্তু প্রাচীনকাল সেই অ্যাওয়ারনেস ছিল না। তবে তখনকার মানুষ বাস্তুকে কীভাবে আবিষ্কার করে? প্রাচীনকালে বছরের দুটো দিন, মার্চ মাসের 20 থেকে 21 তারিখ, যেটাকে আমরা বসন্ত বিষুব বলি, সেপ্টেম্বর মাসের 22 থেকে 23 তারিখ, যেটাকে আমরা শরৎ বিষুব বলি, এই দুটো বছরের দুটো দিন সূর্য নিরক্ষরেখার 0 ডিগ্রি ল্যাটিটিউডে অবস্থান করে। ওকে, মানে সূর্য এক্স্যাক্টলি পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে। এই দিন দুটোকে কাজে লাগিয়ে প্রাচীনকালে দিক নির্ধারণ, আবহাওয়া, জলবায়ু এগুলোর সামঞ্জস্য রাখা হতো। পরে ধীরে ধীরে সময়, বাস্তু এগুলোর সাথে সাথে অ্যাড হয়ে যায়। এবার পাশাপাশি আর একটা পার্ট যদি আমরা ধরি, মানে আমাদের যে পূর্বপুরুষরা আমাদেরকেও কিন্তু অনেক কিছু বাস্তুর অসপিসিয়াস অনেক কিছু জ্ঞান দিয়ে গেছে। ঠিক, যে সূর্য পূর্ব দিকে উঠছে, ঈশান কোণে আমাদের মন্দির বা ঠাকুরঘর থাকতে হয়, বা টয়লেট আমাদের একদম বেডরুম বা বারান্দা সবার থেকে কিন্তু বাইরে রাখছিল। ঠিক, আগেকার সময় তাই ছিল। বা এখনো কিছু কিছু গ্রামের দিকে গেলে আমরা এই জিনিসটাকে দেখতে পারবো। মানে যেখানে স্পেস আছে, হ্যাঁ, সেখানে এই ব্যাপারগুলো এখন অ্যাপ্লাই হয়, যেটা মানে আমাদের একদম বয়স্ক বা আমাদের দাদু ঠাকুমা বলে গেছে। এখন জায়গার অভাবের জন্য একটা জায়গার মধ্যে সব হয়ে গেছে। সেটাই। কিন্তু এবার সেইখানে যদি দেখা যায়, সেইখানে বাস্তুর দোষ বা সেইখানে যত হ্যাপি আছে, শহরের মানুষ ওই অ্যাপার্টমেন্টে থেকে অতটা হ্যাপি নেই। ঠিক, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এর প্রাচীনকালের কথাটা তো আমি বলে দিলাম। এবার এইখানে যদি আর একটা বিষয় আমি ধরি, সেখানে হচ্ছে আমাদের ঠাকুমা বা পূর্বপুরুষ যারা আছে, বা আমার বাবাও নিশ্চয়ই শুনেছেন, তারপরেই তো আমাদেরকে সেই জ্ঞানটা দিয়েছেন। আগে যেরকম বাস্তুর এই দিকগুলো তখন আমরা হয়তো জানতামই না যে এটা বাস্তু। যেরকম আগে কি বলা হতো,
ঈশান কোণে ঠাকুর ঘর বা মন্দির থাকতে হবে। অগ্নিকোণ, যেটা সাউথ ইস্ট কর্নার এখন আমরা বলছি, সেখানে আমাদের রান্নাঘর থাকতে হবে। সাউথ ওয়েস্ট কর্নার মানে সেই কর্নারে কোনোভাবেই টয়লেট যাতে না থাকে, এবং টয়লেট কিন্তু আমাদের বাড়ির পরিসরের থেকে অনেকটা ডিস্টেন্সে থাকতো। এবার আমরা এখন রিলস দেখছি, বিভিন্ন রকম পডকাস্ট দেখছি বা ভিডিও দেখছি, এই বাস্তুর কিন্তু জিনিসটা অনেক আগে থেকে আসছে, সেটা আমরা হয়তো মাঝে ভুলে গেছি। আজকে এই যে জিনিসগুলো, যে এটা এখানে রাখতে নেই, ওটা ওখানে রাখতে নেই, সেটা কিন্তু আমাদের পূর্বপুরুষদের শেখানো। ঠিকই তাই। যেমন বলা যায় বাড়ির দরজা একদম তোমার উত্তর দিকে রাখতে নেই, মেসপট এরকম কোনো ব্যাপার থাকে। সে আমাদের যখন বাড়ি হয়েছে তখন তো আমার বাবা মা এত তো জানতেন না, বা আমার দাদুরা জানতেন না, কিন্তু ওই যে বা তাদের কাছে কোনো কম্পাস ছিল না, ঠিক, বা তাদের কাছে মানে সেই রকম কোনো টেকনোলজি বা ইঞ্জিনিয়ার, তাদের মনে হচ্ছে কিন্তু তারা সেই জায়গাটা বা সেই জ্ঞানটাও তারা রাখতেন। ঠিক, যার ফলে গিয়ে আমরা ধীরে ধীরে ওই ব্যাপারটাই যখন বড় স্কেলে আসে, মানুষ যখন রিসার্চ করা শুরু করে, তখন জানে না এরকম একটা কোনো অধ্যায় ছিল, যার ফলে আমাদের সুখ সমৃদ্ধি অনেকটা ভ্যারি করে। একদম। আর আরেকটা এই কথার মধ্যে আমি এলো, দক্ষিণ দিকের দরজা বা দক্ষিণ দিকের প্লট, এটাও কিন্তু একটা ভুল। আচ্ছা, দক্ষিণ দিকেও জায়গা নেওয়া যায়, দক্ষিণ দিকেও দরজা করা যায়, কিন্তু আমাদের ওখানে দক্ষিণ হোক, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, টোটাল আমাদের 32খানা, একটা বাড়ির 32খানা এন্ট্রান্স থাকে। এন্ট্রান্স আমরা বাস্তুতে দিতে পারি। আচ্ছা, তার মধ্যে 3 নাম্বার এবং 4 নাম্বার, E3 মানে ইস্টের E3 E4, সাউথের S3 S4, নর্থের N3 N4, ওয়েস্টে W3 W4, এই 8টা দরজাই হচ্ছে পজিটিভ। ওকে। ইভেন আমরা যদি দেখি আমাদের বলিউড যে স্টার অমিতাভ বচ্চন, তারও কিন্তু দক্ষিণমুখী বাড়ি। ওকে। এবং তার যে এন্ট্রান্স সেটাও কিন্তু দক্ষিণ দিকে। আচ্ছা, যখন আমরা বাস্তুর কথা বলি তো আমরা একটা বিষয় জানতে পারি, সেটা হচ্ছে বাস্তু পঞ্চভূত নিয়ে সৃষ্টি: আগুন, বাতাস, মাটি, জল, আকাশ। এই 5 উপাদান আমাদের জীবনের সাথে কিভাবে জড়িত? যদিও আমরা আমাদের সারাক্ষণ আমরা হয় তার মধ্যেই থাকি, বাট এটা আমাদের সুখ সমৃদ্ধির সাথে কিভাবে কানেক্টেড? যেটাকে আমরা পঞ্চভূত বলি। যেরকম জল, প্রথমে আগে জলে আসি, ঈশান কোণ, সেটা হচ্ছে জলের জায়গা। এবার ঈশান কোণে আমাকে মেডিটেশন রুম, ঠাকুর ঘর রাখতে হবে। এবার অগ্নি, সেটা হচ্ছে সাউথ ইস্ট কর্নার, ওকে, সেখানে আমাকে রান্নাঘরটাই রাখতে হবে। আবার নর্থ ওয়েস্ট, যেটাকে আমরা নৈঋত কোণ বলি বা মাটি বলি, সেখানে আমাকে হার্ড বলতে আলমারি বা মানে ভারী জিনিসপত্র ওখানে রাখতে হবে। নর্থ ওয়েস্ট হচ্ছে হাওয়া, সেখানে আমি যে কোনো কিছু রাখতে পারি, সেখানে কোনো রকম দোষ নেই। আর আকাশ হচ্ছে ব্রহ্মস্থানকে বোঝায়। এবার এই যে পঞ্চভূতের কথা বললাম, এবার সেইখানে ঈশান কোণে আমি প্রথমে কি বললাম? ঠাকুরঘর, জলের জায়গা, আচ্ছা, জলের জায়গা, ওয়াটার এলিমেন্ট। এবার সেইখানে যদি আমি টয়লেট করি মন্দিরের জায়গায়, তাহলে কিন্তু টয়লেট হয়ে যাচ্ছে। আমরা ভুলগুলো এখানেই তো করে আসছি। এবার সাউথ ইস্ট কর্নার, অগ্নিকোণ, সেখানে যদি আবার আমি জলের জায়গা রাখি, তাহলে জল কিন্তু অগ্নিটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে। এইভাবে যদি ব্যালেন্স আমাদের বিগড়ে যায়, অটোমেটিক বাস্তুর দোষ হবেই, এবং আমাদের দৈনন্দিন জীবনে সুখ সমৃদ্ধিতে মারাত্মকভাবে আঘাত করবে। যখনই বাস্তুর কথা আসে তখন আমরা একটা কথা প্রায় শুনি, সেটা হচ্ছে সব ঠিক থাকলে পজিটিভ এনার্জি আসবে, আর যদি কিছু ভুল থাকে তবে নেগেটিভ এনার্জি আসবে, যার ফলে আমাদের দৈনন্দিন জীবনে এফেক্ট পড়বে। এই নেগেটিভ এনার্জি আর পজিটিভ এনার্জি, এই এনার্জি পার্টটা বাস্তুতে কিভাবে কাজ করে? এনার্জির পার্ট বলতে গেলে আগে নেগেটিভ এনার্জির কথাটা বলে নিই। যত হরর মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, যেখানে বা মনে হয় যে ওই বিল্ডিংয়ে ভূত আছে, প্র্যাকটিক্যাল যেটা এখন চলছে, বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সেই বাড়িতে আছে, বাড়িতে লোক থাকতে পারে না, অশান্তি হচ্ছে, আত্মীয় স্বজনের এন্ট্রি বন্ধ হয়ে গেছে,
সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট কর্নার। যদি সেখানে টয়লেট থাকে তাহলে ভূতেদের ওটা 5 স্টার হোটেল। এতটাই নেগেটিভ করে দেবে, নিজের সংসারে অশান্তি হবে, পয়সার লস হবে, এনপিএ হয়ে যাবে, বাচ্চার পড়াশোনা ঠিক হবে না, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, ঘরে ঢুকলেই মনে হবে আমি নরকে বাস করছি। এবার ভূতেদের সেটা 5 স্টার হোটেল হয়ে যায়। সাউথ ওয়েস্টের টয়লেট হচ্ছে রাহু এনার্জি ক্রিয়েট করে। আচ্ছা, এবার যে কোনো হরর জায়গা বা যেখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আছে বা যেগুলো ধরে নাও ভুতুরে বাড়ি হয়ে বন্ধ হয়ে আছে, আমি এখানেই বলছি ওখানে গিয়ে দেখা যাবে সাউথ ওয়েস্ট কর্নারের টয়লেট অথবা সেপটিক ট্যাঙ্ক, টয়লেট অথবা সেপটিক ট্যাঙ্ক, এটা থাকবেই। এবং যেই বাড়িতে এই জিনিসটা আছে সেই বাড়িতে অশান্তি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স পর্যন্ত এরকম একটা পর্যায়ে চলে যাবে, বাচ্চা কোনো কথা শুনবে না, পড়ায় কোনো মনোযোগ বসবে না, বাড়িতে ঢুকলেই মনে হবে যে আমি নরকে এসছি, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, এই ফিলটা আসবে। যদি কারো অলরেডি এরকম সিচুয়েশন হয়ে রয়েছে, যার অলরেডি বাথরুম তৈরি করা আছে কোনাতে এবং ঘরে একটা সিচুয়েশন তো ক্রিয়েট হবে যেটা বলছো, সেই ক্ষেত্রে কি একমাত্র উপায় ভেঙে ফেলা, না তার কোনো অপশন আছে? প্রথম কথা হচ্ছে সেটা তো অবশ্যই রেমেডি করেই ভাঙতে হবে। রাহু একটা এরকম এনার্জি, চট করে আমি গিয়ে ওখানে সাউথ ওয়েস্টে কোমোড কালকেই তুলে ফেলতে পারবো না, তাহলে সেই ফ্যামিলির একজন 4 থেকে 5 দিনের মধ্যে মারা যাবেন। ওটাতে কিছু ক্রাইটেরিয়া আছে, সেটাকে রেমেডি করে ওটাকে আমরা সরিয়ে ফেলি, কিন্তু একটু সময় নিয়ে। আচ্ছা, বেসিক্যালি আমার এই প্রশ্ন করার উদ্দেশ্য হলো যে আগেকার সময় তুমি যেটা বললে আগে, যে ফাঁকা জায়গা থাকতো, বাড়ি করতো, সিচুয়েশন বুঝে করতো, ভাঙতে হলে ভাঙতো, স্পেস থাকতো। বর্তমানে আমাদের ফ্ল্যাটের কালচার, ফ্ল্যাটের ওই অপশনগুলো নেই। তার মানে আমাকে যখনই বাড়ি কিনতে হবে, যদি বাড়ি আমি শান্তি বজায় রাখি, তো সেখানে আমাকে বাস্তু একটা বড় এলিমেন্টার অবশ্যই, যেখানে আমাকে ওইটা দেখে ঠিক করতে হয়। এখন মানুষ প্রত্যেকে যারা ফ্ল্যাট নেয় বা কোনো বাংলো নেয়, তারা কিন্তু বাস্তুটা দেখে। একজন সাধারণ মানুষ সে কিভাবে তার একটা ফ্ল্যাট বা একটা জমি নেওয়ার আগে কোন কোন বিষয়গুলো দেখা উচিত, যাতে ভবিষ্যতে এই রকম কোনো একটা বড় ইনসিডেন্ট থেকে বাঁচতে পারে? এখানে প্রথমেই বলি, বাস্তু এখন যেই সমস্ত, আমি যে প্রমোটার বা যেই ডেভেলপারদের চিনি, তারা এখন বাস্তু মানে কনসার্ন হয়েছে এবং তারা সেইভাবে আমাদেরকে দিয়ে প্ল্যানিংগুলো করায়। এবার রইল সাধারণ লোক কি করে বুঝবে। আমি 5টা ডাইরেকশন বলছি। 5টা ডাইরেকশন মানে 16 ডাইরেকশন আমাদের বাস্তুতে আছে। তার মধ্যে 5টা ডাইরেকশন যদি ঠিক থাকে তাহলে লাইফে সব ঠিক। আর যদি 5টা ডাইরেকশনের মধ্যে 2টো বা একটা ডাইরেকশনও ঠিক না থাকে, লাইফ ডিসব্যালেন্স হয়ে যাবে। নর্থ ইস্ট কর্নার, ঈশান কোণ, সেখানে যদি ডিসব্যালেন্স থাকে, সেখানে যদি টয়লেট থাকে, সেই বাড়ির সদস্যদের কারো একজনের ক্যান্সার ধরা পড়বে। যেই সমস্ত বাড়িতে ক্যান্সার রোগী আছে, কম্পাস ফেলে দেখে নেবেন নর্থ ইস্ট কর্নারে তাদের টয়লেট আছে। এরকম আমরা কথা শুনি, ডাক্তারের পর ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার রোগ ধরতে পারছে না কি আছে। অ্যাকচুয়ালি সেটা ডাক্তারের সমস্যা নয় কিন্তু, বা সেটা কিন্তু ল্যাব বা প্যাথোলজির সমস্যা নয়, সেটা বাস্তুর সমস্যা। সেই এমনই একটা নেগেটিভ এনার্জি ওখানে ক্রিয়েট হয়ে আছে, সে ওটা ধরা দেবে না এবং লাস্ট মুভমেন্টে ধরা দেবে। নর্থ ইস্ট কর্নার ডিস্টার্ব হলে বাচ্চা পড়াশোনা করবে না, সেই বাড়ির পুরুষ মানুষের অ্যাংজাইটি হবে। এবার চলে আসি হচ্ছে আমাদের সাউথ ইস্ট কর্নার, অগ্নিকোণ। অগ্নিকোণ যদি ডিস্টার্ব থাকে, সে ব্যাংকে এনপিএ হয়ে যাবে, আনওয়ান্টেড খরচা হবে, লোনের পর লোন নেবে, কিন্তু কিভাবে শোধ করতে হবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। সেমভাবে সাউথ ওয়েস্ট কর্নার, সেটা যদি ডিস্টার্ব থাকে, মানে ওয়েলথ খারাপ হয়ে যাবে, শারীরিক কন্ডিশন খারাপ হবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এমন পরিস্থিতি এসে দাঁড়াবে যে ডিভোর্স পর্যন্ত হয়ে যাবে, হয়তো অনেক দিনের রিলেশন। বাচ্চা কোনো কথা শুনবে না,
মানে এরকম একটা সিচুয়েশন হবে, বাচ্চা যেটা বলছে সেটাই তাকে শুনতে হবে, এবং ঘর হয়ে যাবে নরকের মতন, যে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যায়। আর একটা ডিরেকশন হচ্ছে ওয়েস্ট ডিরেকশন, সেটা হচ্ছে শনি মহারাজের ডিরেকশন, ফলদাতা। যদি ওটা ডিস্টার্ব করা হয়, ডিস্টার্ব হয়ে যায়, কাজের পর কাজ করে যাচ্ছি, কোনো রকম ইনপুট আমি পাবো না, এবং যত জয়েন্টের ব্যথা, কোমরের ব্যথা, যত আর্থাইটিসের প্রবলেম, ওয়েস্ট ডিস্টার্ব থাকলে এই জিনিসগুলো দেখা দেয়। আর একটা হচ্ছে ব্রহ্মস্থান, সেটা যেখানে আমরা বাস্তুপুরুষের নাভিকে উল্লেখ করে থাকি, যেখানে ব্রহ্মাজি বাস করেন, সেখানে যদি কোনো রকম ডিস্টার্ব থাকে তাহলে সে প্রপার্টি পর্যন্ত নিলাম হয়ে যেতে পারে। ব্রহ্মস্থানের কথা দিয়ে আরেকটা কথা আমি বলছি, একটু আমরা মহাভারতের দিকে যাই। আমরা সবাই জানি পঞ্চপাণ্ডবদের কি হয়েছিল। পঞ্চপাণ্ডব এই পাশা খেলার আগে তাদের তো একটা সুখ সমৃদ্ধির একটা জায়গা, জীবন ছিল। সেখানে মায়া বলে এক আর্কিটেকচার, মায়া নগরী বলে একটা মানে কি বলে ওটাকে, প্রাসাদ বানিয়ে দেয়। সেই বানানোর সময় মিস্টিকলি ব্রহ্মস্থানে একটা গর্ত ছেড়ে যায়, ঠিক আছে। এই মায়ানগরে কিন্তু আমাদের যে বিশ্বকর্মা, তারই ডিজাইন। আচ্ছা, মায়া যে আছে আর্কিটেকচার, সে বানিয়েছিল, সে ওটাকে কোনোভাবে গর্ত ভেবে ছেড়ে দিয়েছে। তাহলে এবার আমাদের যদি নাভি শরীরের সাথে কতটা অ্যাটাচমেন্ট, সবটাই। আমরা যখন জন্মাই নাভি দিয়েই কিন্তু, একদম। মায়ের নাড়ি দিয়েই কিন্তু সব সেটা আসে। সব আসে। সেটাই ডিস্টার্ব করে দেওয়ার ফলে আমাদের অজানার কিছু নেই যে পঞ্চপাণ্ডবদের কি কি হারাতে হয়েছিল বা মহাভারত কেন হয়েছিল। পরবর্তীতে সেটাকে ঠিকঠাক করে এখন সেটাকে ইন্দ্রপ্রস্থ নাম দেওয়া হয়। আচ্ছা, এই যে কারণেই বলছি, ফ্ল্যাট করুন, বাড়ি করুন, অবশ্যই তার আগে প্ল্যানিং করে কোনো এক বাস্তুবিদ যারা জানেন, সঠিক জানেন, তার কাছে গিয়ে প্ল্যানিং করে করুন। কারণ না হলে এখন পয়সা আছে, এখন লোকের হয়ে যাচ্ছে কি, ইনকাম করছি, একটা কেউ বন্ধু ফ্ল্যাট প্রমোটিং করছে, চট করে অ্যাডভান্স করে দিলাম, কি বাস্তু আছে না আছে সেটা করলাম না, পরবর্তীতে সেখানে শিফট হয়ে গেলাম। শিফট হয়ে আসার পর এরকমও আছে, তার ব্যবসা খুব ভালো চলছিল, সে বাড়ি গাড়ি সব করে নিয়েছে, ঠিক যখন সেই ফ্ল্যাটটাই গেছে আস্তে আস্তে সমস্ত কিছু চলে গেছে, এই বাস্তুর দোষের জন্য। জীবনে বাড়ি মানুষের একবারই হয়, কারো ভুল হয়ে গেছে, সে ঈশান কোণে টয়লেট করে ফেলেছে, হ্যাঁ। বা অগ্নিকোণে সে ঠাকুরঘর করে ফেলেছে। এখন ভাঙার মতো অপশনও নেই, কারণ এখন ফ্ল্যাট বাড়ি ভাঙা মানে একটা, সব জায়গায় পারমিশন আছে, কোনো জায়গায় পারমিশন আছে, কোনো জায়গায় পারমিশন নেই। সেই ক্ষেত্রে রেমেডি কি হতে পারে? প্রথমে বলি, আমরা অ্যাডভান্স বাস্তুতে কাজ করি লেচার অ্যান্টেনা দিয়ে। আমরা নেগেটিভ জিনিসকে পজিটিভ করি, পজিটিভ জিনিসকে নেগেটিভ করি। এবার আমাদের এখানে যারা আসেন বা যেই ক্লায়েন্টরা আসেন, তাদেরকে কিচ্ছু ভাঙাভাঙি করতে হয় না, আমরা জাস্ট ওখানে রেমেডি করে দিই। যেইখানকার যেই জিনিস সে অ্যাজ ইট ইজ সেখানেই থাকে, যেখানে যে নেগেটিভ দিত সেটা সে তখন পজিটিভ দেওয়া শুরু করবে, এবং সেই অ্যান্টেনার দ্বারাই আমরা তাকে দেখিয়ে দেব যে আগে আপনার এই ফ্রিকোয়েন্সিটা নেগেটিভ আসছিল, এখন এই ফ্রিকোয়েন্সিটা দেখুন পজিটিভ আসছে। ওই যে আগেই প্রথমেই যেটা বলেছিলাম যে আমি গ্যারান্টি দিয়ে কাজ করি। প্রথম কথা, এখন অবধিও এরকম হয়নি যে কারো কাজ হয়নি। ওকে, এবার যদি ইন্টেনশনালি কেউ আসে, সেটা তো আমি বুঝেই যাব সে ইন্টেনশনালি এসে, যে তার পজিটিভ জায়গা আছে, বা সে হয়তো আমাকে টেস্ট করার জন্য আসে, এরকম অনেকেই করে, সেটা আমরা ধরে ফেলি, বা সে হয়তো পরবর্তীতে সেটা স্বীকার করে। এবার রইল, যদি কারো কাজ নিয়েছি তার কাজ হয়নি, তাহলে যে ফিস আমরা নেব সেই ফিসটা সে ফেরত পাবে, পুরোটাই। অনেকটা বড় দাবি করছো কিন্তু। একদম, এই দাবি বলছি তো, পশ্চিমবঙ্গে কেউ করবে না। বাস্তু মানে আমরা জানি ঘর,
ঘরের কোণ, ওয়াল, ছাদ, সিঁড়ি, কিন্তু ঘরের মধ্যে ছোটো ছোটো এলিমেন্ট থাকে, লাইক পড়ার টেবিল, খাওয়ার টেবিল বা লাইট ল্যাম্প, এগুলো কি বাস্তুর সাথে কানেক্টেড এবং কতটা? পড়ার টেবিলের 103 ডিগ্রি থেকে 125 ডিগ্রি ইস্ট সাউথ ইস্ট, 191 ডিগ্রি থেকে 214 ডিগ্রি সাউথ সাউথ ওয়েস্ট, 281 ডিগ্রি থেকে 304 ডিগ্রি ওয়েস্ট নর্থ ওয়েস্ট। পড়ার টেবিল যদি এই তিনটে জায়গায় চলে আসে, তাহলে সেই স্টুডেন্ট বা সেই যে এমপ্লয়ি যে ওয়ার্ক ফ্রম হোম করছে, সে ডিপ্রেশনে চলে যাবে, কাজে বসতে তার মন হবে না, সে অ্যাটলিস্ট সেখানে মনোযোগ দিতেই পারবে না। এই যে তিনটে ডিরেকশনের কথা এবং যে ডিগ্রির কথা বললাম, এখানে যে দর্শকরা আছে তারাও মিলিয়ে নেবে, যদি সে অ্যাংজাইটিতে ভোগে বা এরকম ডিপ্রেশনে থাকে, সে ওই জন্যই বসে কাজটা করছে। এবং অনেকের কমপ্লেন থাকে যে আমার ছেলেকে আমি বেস্ট অফ দ্য বেস্ট টিচার দিচ্ছি, বেস্ট স্কুল দিচ্ছি, কিন্তু ছেলের কোনোভাবে মনোযোগ নেই, শুধু টিভি দেখছে বা মোবাইল চাইছে বা ট্যাবলেট চাইছে। এই তিনটে জোন চেক করুন, এই তিনটে জোনের মধ্যেই ওর পড়ার টেবিলটা আছে। জোনটা চেঞ্জ করে দিন, দেখুন ঠিক ও পড়াশোনায় মনোযোগ দিয়ে দেবে। এটা গেল পড়ার টেবিলটা। এবার আমি মোবাইল ফোনের কথা বলি। প্রায়ই আমরা দেখি যে শোয়ার সময় বেডের কাছে, আমরা বালিশের কাছে মোবাইলটা নিয়ে ঘুমাচ্ছি, একদম, হয়তো মোবাইলটা বড় জোর সাইলেন্ট করছি, বা এরকমও কাউকে দেখেছি যে মোবাইল চার্জে হয়তো পাশে দিয়ে শুয়ে পড়ছে। প্রথম কথা, মোবাইল চার্জে দিয়ে কখনোই রাখতে নেই। আমরা সাজেস্ট করি সেই মোবাইল ফোন চার্জটা সে যাতে পাশের ঘরে বা অন্য কোনো ঘরে দেয়, কারণ ওখান থেকে একটা খুব খারাপ রেডিয়েশন বেরোয় চার্জার থেকে। সাইন্টিফিক একদম, কারণ বাস্তু সায়েন্স নিয়ে, যেটা আমি প্রথমেই কথাটা বললাম। এবার মোবাইল ফোনের যে রেডিয়েশন 1.2 কিলোওয়াটের যদি বেশি রেডিয়েশন থাকে, তাহলে ব্রেন হ্যামারেজ, ব্রেনের যত সমস্যা বা যা রোগ, ইভেন কি আমরা যে এখন শুনি যে শুক্রাণুর কাউন্ট কমে যাচ্ছে, সেটাও কিন্তু এই মোবাইলের রেডিয়েশনের জন্য। আর যদি 1.6 কিলোওয়াটের কারো থাকে, সে তাহলে এই মুহূর্তেই তার প্রয়োজন মোবাইলটাকে পরিবর্তন করা। এবার তোমার দর্শকদের প্রশ্ন আসতে পারে যে আমি এই রেডিয়েশনটা চেক করব কি করে? মোবাইল হাতে নিন, *#07# ডায়াল করুন, এক্ষুনি চেক করুন আপনার মোবাইলের রেডিয়েশনটা কি আছে। এবং সেটা বাচ্চাদের কাছেও, আমরা তো বাচ্চাদেরকে মোবাইল দিয়ে দিচ্ছি, মানে আমি একটা কোনো কাজ করছি, সে একটা বিজি, তাকে মোবাইল বা ট্যাব দিয়ে দিচ্ছি। এই যে রেডিয়েশনটা তাদের ব্রেনে যে কতটা মানে এফেক্ট করছে, মানে এরকম শোনা যাচ্ছে যে বাচ্চা আমার খুব ইন্টেলিজেন্ট ছিল, হুট করে কেন জানি না এখন একটা কিরকম হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি রেডিয়েশনের খেলা। অনেক মানুষ আছে যারা নাস্তিক হয়, যারা ভগবানকেও মানে না, বাস্তুকেও মানে না, ভূতকেও মানে না, কাউকেই মানে না। তাদের ক্ষেত্রে কি বাস্তু কাজ করবে? প্রত্যেকটা মানুষের কাছে বাস্তু কাজ করবে, কেউ মানলেও কাজ করবে, কেউ না মানলেও কাজ করবে। আমাদের হিন্দু ধর্মের তো এটাই নিয়ম, আপনি না মানলেও আপনি হিন্দু ভগবান, আর আপনি মানলেও হিন্দু। সেমভাবে বাস্তুটাও তাই। এবার হয়তো বাস্তু খারাপ হলে তার হয়তো মানে যে লাইফ, সেটা হয়তো ভালো নাও চলবে না, সেই ভালো কখনোই সে চলবে না, সে হয়তো নিজের কপালের দোষ দেবে, কিন্তু সে নাস্তিক যারা, তাদেরও এফেক্ট করবে যদি খারাপ বাস্তুতে থাকে। বর্তমান সময় নিজস্ব বাড়ি অনেক মানুষই নেই, বা যারা মানে কাজের সূত্রে বাইরে থাকে তাদের ভাড়া বাড়িতে থাকতে হয়, যারা পড়াশোনার ক্ষেত্রে বাইরে থাকে তারা পিজিতে থাকতে হয়, ভাড়া বাড়িতে থাকতে হয়। সেখানে তো সব ঠিক করা সম্ভব না। আমি একটা ভাড়া বাড়িতে উঠলাম, সেখানে দেখা গেলো আমার, তুমি যে ব্যাপারগুলো বললে সেগুলো সব ঘেটে রয়েছে, কিন্তু আমাকে উঠতে হচ্ছে। সেক্ষেত্রে বাস্তু কি আমার সাথে কাজ করবে, না যে বাড়ির মালিক তার উপর কাজ করবে? সেখানে যদি আমি খারাপ বাস্তু, সেখানে আমি ভাড়া বাড়িতে গেলাম, তাই তো, মানে রেন্টে আমি নিলাম, সে পিজি হতে পারে, সে আমি ফ্যামিলি নিয়ে শিফট করতে পারি। অবশ্যই যে রেন্ট নিচ্ছে তার উপর এফেক্ট করবে, মালিকের উপর এফেক্ট করবে না, কিচ্ছু এফেক্ট করবে না। কেন? সেই রুমে তো কে থাকছে? মালিক থাকছে না তো। সেই রুমে আমি থাকছি বা আমার ফ্যামিলিকে নিয়ে থাকছি, সেই খারাপ টয়লেটটা আমি ইউজ করছি, তো এফেক্ট তো আমার উপরেই পড়বে। এবং সেটার জন্য রেমেডি আছে,
এবার ওই যে বললাম যে সমস্ত কিছুই যে এখন আমরা অনেক ভিডিও খুললে দেখতে পারি যে এখানে এটা ভেঙে ফেলতে হবে, ওটা ওখান থেকে সরিয়ে ফেলতে হবে, এটা এখানে ডিস্ট্রয় করে দিতে হবে। এখন অনেক প্রযুক্তি উন্নত হয়েছে এবং বাস্তুটা এখন সায়েন্টিফিক ওয়েতে কিভাবে কি করা যায়, রেডিয়েশনটাকে ক্যাপচার করে পজিটিভ নেগেটিভ জায়গাগুলোকে মেপে সেই ব্যালেন্স আমরা করে দিই। সেই ক্ষেত্রে যে কেউ ভাড়া আছে যে আমার বাস্তু এখানে খারাপ, আমি কিভাবে সঠিক করব, কিভাবে ঠিক করব, সেটাও উপায় আছে। অনেকদিন আগে কোনো একটা পডকাস্টে বা কোনো একটা ক্লিপসে দেখেছিলাম যে বাস্তু নিয়ে যখন কথা বলছে যে তার বাস্তুতে বাথরুমটা যেখানে আছে সেটা ঠিক জায়গায় নেই, তখন কি হচ্ছে কোনো নীল টেপ বা লাল টেপ চিপকে দিচ্ছে, দিয়ে বলছে এটা রেমেডি, এটা ভালো হবে, বা তোমার বাড়িতে যদি এরকম জায়গায় থাকে তুমি নীল টেপ বা লাল টেপ লাগিয়ে দাও। আদৌ কি এইরকম কোনো রেমেডি হয়? হ্যাঁ, রেমেডি হয়, সেখানে কিছু কিছু ক্ষেত্রে হয়। কিছু কিছু এন্ট্রান্স যদি এই যে যেরকম বললাম যে প্রত্যেকের তো আর মানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথে ওই 3 আর 4 দরজাটাই হয়তো হয় না, কারো হয়তো 6-এ চলে যায়, কারো হয়তো 7-এ চলে যায়। তার রেমেডি হচ্ছে কিছু পাত, মানে সেটা তামার হতে পারে, সেটা হয়তো আয়রনের হতে পারে, টেপের বিষয়গুলো সেম। কিন্তু নর্থ ইস্ট কর্নারের টয়লেটের কোনো রেমেডি নেই। যদি কোনো বাস্তুকার নর্থ ইস্টের টয়লেটের রেমেডি করে বলছে সব ওকে, সে ভাওতা বাজিয়ে দিচ্ছে। ঈশান কোণ, যেটা মন্দিরের স্থান, যেটা মেডিটেশনের জোন, সেখানে যদি টয়লেট থাকে সেটাকে পুরোটাকে সরিয়ে ফেলতে হবে। আমরা বেসিক্যালি যখনই বাস্তুর কথা বলি তখন বাড়ির কথা বলি, বাড়ির এলিমেন্টের কথা বলি, কিন্তু বাড়ি বা অফিস বা দোকান যারই কথা হোক, কিন্তু অনেক সময় দেখা যায় সব ঠিক আছে কিন্তু বাড়ি নোংরা অনেকেই আছে, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নেই, গোছানো নেই। এই পরিষ্কার পরিচ্ছন্নের সাথে বাস্তুর কোনো কি কানেকশন আছে? একদম কানেকশন আছে। কতটা? পরিষ্কার যদি থাকে তাহলে পজিটিভ ফিল বা পজিটিভ এনার্জি দেবে। নেগেটিভ মানে নোংরা যদি থাকে সেখানে রাহু নেগেটিভ এনার্জি 24 ঘন্টা ছড়াতে থাকে। কারণ বাস্তু পুরুষের মধ্যে আমাদের ওই মৎস্য পুরাণ দেখলে দেখা যাবে বাস্তুতে কিন্তু দেবতা এবং অসুরদের স্থান, অসুরও আছে দেবতাও আছে। এবং বাস্তু পুরুষ যে বাস্তু দেবতা, সে নিজেও সে ব্রহ্মাজির কাছ থেকে বর পেয়েছেন যে বাস্তু খারাপ হলে সেটাই তার খাদ্য হবে। তা বিষয় হচ্ছে আজকে একটা বেসিক জিনিস, আমরা কোনো একটা মন্দিরে প্রবেশ করছি, মন্দির কিরকম থাকে? পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খালি পায়ে আমরা যাচ্ছি। আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা প্রেজেন্ট মাইন্ড কি দিচ্ছে? খুব সুন্দর, যখন বেরিয়ে পুজো দিয়ে আসি মনটাকে শান্তি মনে হচ্ছে। ঠিক এই একটা পচা গন্ধওয়ালা মাছ ভাজা দিয়ে আমরা যাচ্ছি, ফিলটা কি আসে? কত তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরোবো। ঠিক কনসেপ্ট এটাও এখানে বাস্তুতেও সেম জিনিসটা অ্যাপ্লাই হবে। বাস্তু ভুল ঠিক বা একটা মিডিল পয়েন্টে আছে, কিন্তু সেখানে খুব ঠাকুরের নাম হয়, সেই বাড়ি খুব স্পিরিচুয়াল বাড়ি, খুব ভক্তি, খুব ঠাকুরকে ডাকে, যে কোনো, সে রাধাকে ডাকতে পারে, বিষ্ণুকে ডাকতে যে পারে, কোনো ভগবান, একদম একদম, এবং সকাল বিকেল পুজো হয়, সব ঠিক হয়। সেই ক্ষেত্রে খানিকটা হলেও বাস্তুর নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ইম্প্যাক্ট কম হবে? অবশ্যই কম হবে। তবে আমি আপনাদের ডাকবো কেন? এবার সবাই তো সেইখানে করতে দেবে না, মানে নেগেটিভ এনার্জি থাকলে সে অটোমেটিকই ওই ফিল্ড আসবে না, অসম্ভব। আমি কি বললাম, সাউথ ওয়েস্টের টয়লেট হলে আত্মীয়দের আসা বন্ধ হয়ে গেছে। যেইখানে হয়তো যেই বাড়িতে কাকিমা, জেঠিমা, মাসিমা, পিসিমা এরকম কথায় কথায় বসে পিকনিক, আড্ডা, গল্প হতো, সাউথ ওয়েস্টে হয়তো রিনোভেশন করে সাউথ ওয়েস্টে টয়লেট আনার পর সেই বাড়িতে আড্ডা পর্যন্ত বন্ধ হয়ে গেছে, শান্তি পর্যন্ত বন্ধ হয়ে গেছে। মানে আমাকে ভক্তি করতে দেবেই না। গুরুজি স্বামী পূর্ণানন্দজি বলেন যে জপ করো, নাম জপ করো বেসিক্যালি, কিন্তু উনি বলেন যে তোমাকে নাম জপে প্রচুর বাধা আসবে, তুমি চাইলেই নাম জপে বসতে পারবে না এবং করতে পারবে না। যতক্ষণ তুমি স্থিতি হবে, যতক্ষণ তোমার ভক্তি আসবে, মানে ব্যাপারটা খানিকটা এরকম যে যতক্ষণ তুমি বাস্তু ঠিক করছো ততক্ষণ তুমি ঠাকুরকে ডাকো। বিষয়টা হচ্ছে আমাদের বাস্তুতে এবং শাস্ত্রে বলা আছে মেডিটেশন কোণই হচ্ছে ঈশান কোণ, ওকে, উত্তর পূর্ব কোণ, নর্থ ইস্ট কর্নার। এবার সেইখানে না করে আমি যদি সাউথ ইস্ট কর্নার অগ্নি কোণে বসি, অটোমেটিক আসবে কি করে? সেটা তো অগ্নির জোন। অগ্নির জোনে কি মানে বেশিক্ষণ থাকলে অটোমেটিক একটা হাইপার টেনশন কাজ করে,
সাউথ ইস্ট যদি কারো খারাপ থাকে, আমরা তো এখন গ্যাসের ওষুধ তো প্রায় প্রত্যেকটা ঘরে, এবং ডাইজেশনের সমস্যা, বেশিরভাগ ডাইজেশনের সমস্যা আসে এই সাউথ ইস্ট জোন থেকে, যদি অগ্নিকোণ ডিস্টার্ব থাকে। এবার ডিস্টার্ব অনেকভাবেই হয়, শুধু যে ওখানে রান্নাঘর থাকতে হবে এরকমও বিষয় না। এরকম আমরা দেখেছি, যেরকম আমি বললাম নর্থ ওয়েস্ট কর্নার, বাস্তুতে লেখা আছে সর্বস্থানাম বাস্তু, মানে সব স্থানের যদি কিছু না পাওয়া যায়, নর্থ ওয়েস্ট এরকম একটা কর্নার, সেখানে আমি রান্নাঘর যদি কোথাও জায়গা না পাচ্ছি রান্নাঘর করতে পারি, কোথাও জায়গা না পাচ্ছি আমি সেখানে টয়লেটও করতে পারি। নর্থ ওয়েস্ট এরকম একটা পজিশন আর কি। কারো বাস্তু ঘেটেছিল, তোমাদের মতো কাউকে ডাকলো এবং সে সঠিক কাজ করলো, তবে তার বাকি সব ফিরে আসতে, তার কাজে ভালো গতি বা সংসারে সুখ সমৃদ্ধি আসতে কতদিন লাগতে পারে বা কতটা সময় লাগতে পারে? বাকিদের কথা না আমি বলতে পারছি না, যদি এটা আমাদের কথা আমি বলি, বাস্তুর রেমেডি করে দিলাম, কাজকর্ম করে দিলাম, সে তার পজিটিভ জিনিস 48 আওয়ার্সের পর থেকে বুঝতে পারবে। তার সুখ সমৃদ্ধি যা কিছু আছে, বা চাকরি চলে গেছে চাকরি পাচ্ছি না, সেটা ম্যাক্স টু ম্যাক্স 2 মান্থ ম্যাক্সিমাম। 48 আওয়ার্সের পর থেকে, মানে করে দিয়ে আসবো 48 ঘন্টার থেকে সে পজিটিভ জিনিসটা ভাইব সে বাড়িতে বুঝতে পারবে। বাকিরা কি করছে কি বলছে সেটা আমার জানা নেই, আমরা এটা বলতে পারি 48 আওয়ার্সের পর থেকে রেমেডি করে দিয়ে আসবো, মানে কাজ হওয়া শুরু হবে একদম। এবার সেখানে বেস আছে, ক্যান্সার পেশেন্ট, ডাক্তার বলে দিয়েছে 3rd স্টেজ, তার ওষুধ আমরা বন্ধ করিনি, আমরা তাকে তার যে 7 চক্র সেটাকে ব্যালেন্স করেছি, তাকে লেজার অ্যান্টেনা দিয়ে আমরা তাকে অনবরত চার্জ করেছি, সে এখন কেমো ছাড়া সুস্থ অবস্থায় আছে, এবং সেটা ডক্টর রিপোর্ট তাকে দিয়ে দিয়েছে, সে এখন সুস্থ। ওই জন্য তো বললাম যে 48 আওয়ার্স টাইম লাগবে, রেমেডি করে দেব। বর্তমানে জীবনটা আমাদের শহরে জীবন হয়ে গেছে, কংক্রিটে ভরা, সবুজ প্রায় কিছু গ্রাম বাংলায় হয়তো পড়ে আছে, কিন্তু এই সবুজকে পেতে গিয়ে আমরা ঘরে নানা রকম সবুজকে ডেকে এনেছি, মানি প্ল্যান্ট, ক্যাকটাস বা আরও অনেক গাছ রয়েছে, সবজি রয়েছে। বাস্তুতে এই গাছের কি আলাদা করে কোনো প্রভাব আছে, যেখানে বাড়ির কোনো কোণে রাখলে গাছ পজিটিভ ভাইব দেবে, কোনো জায়গায় রাখলে নেগেটিভ ভাইব দেবে, এরকম কোনো ব্যাপার আছে? প্রথম কথা হচ্ছে, বাস্তুতে আমরা ক্যাকটাসটাকে রাখতে না বলি। আচ্ছা, মানে কাটা জাতীয় কোনো গাছ না, কারণ সেখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনটা খুবই খারাপ হয়ে যায়। ওকে। আর একটা না বলি, সেটা হচ্ছে বনসাই জাতীয় গাছ, দেখবেন ছোট ছোট ওই বট গাছের মতন ছোট্ট গাছ, সেটা হয়তো কেউ একটা ঘরে সাজিয়ে রেখে দিয়েছে, অ্যাকচুয়ালি বট গাছ সেটা তো আউটডোর প্ল্যান্ট, সেটা আমি ভেতরে রাখতে পারি না। এবার ভেতরে আপনি বাড়িতে আপনি কি রাখবেন? জেড প্ল্যান্ট রাখুন, প্রসপারিটি দেবে। তুলসী রাখুন, হ্যাঁ ঘরে তুলসী রাখা যায় না, ব্যালকনিতে রাখুন, পিস দেবে। রাবার প্ল্যান্ট রাখুন, ওয়েলথ দেবে। এরিকা পাম রাখুন, রাহুর যে নেগেটিভ এনার্জি যদি ঘরে থাকে সে সেটাকে কাটাবে। বাম্বু প্ল্যান্ট রাখুন, লাখ স্বাদ দেবে। কিন্তু অবশ্যই সেগুলো একটা কারো কাছ থেকে কনসাল্ট করে যে কোন পজিশনে কি গাছ রাখা যাবে। এবার এই গাছ কখনোই অগ্নিকোণে রাখতে নেই, গাছ কোনদিন অগ্নিকোণে রাখতে না। এবার সেগুলোর জন্য কি পজিশন আছে সেই পজিশনগুলো জেনে আপনাকে সঠিক জায়গায় সঠিক জিনিসটা রাখতে হবে। এবার কেন আমি বললাম এই কথাটা, কারণ আমি হয়তো এই গাছের নামগুলো বললাম, কেউ হয়তো বললো যে আমি তো জেড প্যান আমি লাগিয়ে যাচ্ছি, এখানে তো আমার কোনো প্রসপারিটি আসছে না, কোনো ওয়েলথ পাচ্ছি না। অ্যাকচুয়ালি আপনার পজিশনটা ভুল। এবার আমার বাস্তু খারাপ। একটা বেসিক পজিশন যদি বলো, আমি মানি প্ল্যান্ট ধরছি, রাবার ধরছি, এবার মানি প্ল্যানের কথা বলছি, সেখানে নর্থ ইস্টে রাখা যায়। আমরা অনেকেই আছি যারা সেকেন্ড হ্যান্ড জিনিস কিনি বা নতুন জিনিস বিক্রি করি, এটা স্বাভাবিক নেচার, এটা করি আমরা। বাস্তুর সাথে এনার্জি কাজ করে, তুমি আগেই বললে। তার মানে আমি আমার বাড়ির একটা জিনিস বিক্রি করছি, তার মানে আমার এনার্জি তো ওখানে ইম্প্যাক্ট আছে কোনো না কোনোভাবে। সেটা যে বাড়িতে যাচ্ছে সে বাড়িতে আমার এনার্জিটা ক্যারি করছে। আবার আমি যদি কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস কিনি, তার এনার্জি আমার কাছে ফিরে আসছে। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, অনেক সময় বলে অ্যাক্সিডেন্ট গাড়ি নিতে নেই, ঠিক? যে অ্যাক্সিডেন্ট গাড়ি নিলে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে এনার্জি কাজ করবে, তো
তো বাস্তুর সাথে এটা কতটা কানেক্টেড? বাস্তুর সাথে এখানে আমি বিষয়টাকে আরো একটু খোলাখুলি ক্লিয়ার বলে দিই। আমি কোনো জিনিস যদি পুরনো জিনিস গিফট করি, আমি আমার শার্ট প্যান্ট যদি গিফট করি বা কাউকে দেই বা আমার ঘরের কোনো আসবাবপত্র, তাহলে সেখানে এনার্জিটা ট্রান্সফার হবে। যদি পজিটিভ জিনিস থাকে পজিটিভ জিনিস ট্রান্সফার হবে, নেগেটিভ জিনিস থাকলে নেগেটিভ জিনিস ট্রান্সফার হবে। কিন্তু সেটা যদি মূল্যের মাধ্যমে আমি কাউকে দেই আর নেই, তাহলে সেটাকে ওখানেই ব্রেক হয়ে গেল, মানে সেটা আমি তখন সেল হয়ে গেল। আর যেটা ওই গাড়ির অ্যাক্সিডেন্টের গাড়ি নেওয়া ভালো না, সেটা একটা কথিত কথা। এটার কোনো কিন্তু বিজ্ঞানসম্মত কিছু কিন্তু আজ পর্যন্ত বেরোয়নি যে অ্যাক্সিডেন্টের গাড়ি নিলে সেটা আবার অ্যাক্সিডেন্ট হয়েছে বা হবে। এর আগে একজন আমাদের বাস্তুবিদ এসেছিলেন, যার সাথে আমরা একটা পডকাস্ট করেছিলাম, এবং তিনি বলেছিলেন যে বাড়ির যদি বেডের সরাসরি যদি কোনো আয়না থাকে তবে কিন্তু ডিভোর্স পর্যন্ত হতে পারে সেই ঘরে, যদি বেডরুমে থাকে। এটা কি আদৌ সত্যি? বা আমি প্রশ্নটা রিপিট করছি না, আমি বলতেছি বাস্তুর সাথে কি আদৌ এটা রিলেটেবল? একদম একদম রিলেটেবল। কেন? সেখানেও আমি যুক্তি দিয়ে বিষয়টাকে বোঝাচ্ছি। বেডরুমটা হচ্ছে ভেনাস আর মুনের, মানে শুক্র এবং চন্দ্রের। সেখানে আমি হাজব্যান্ড ওয়াইফ বলি বা আমার ফ্যামিলিকে নিয়ে আমি থাকি, সেটা কি হচ্ছে একটা শান্তি, একটা ভালোবাসা, একটা ইন্টিমেসির জায়গা। আয়না রিপ্রেজেন্ট করছে সেই বেডরুমে, সেটা হচ্ছে নেগেটিভ জায়গা। মানে আয়না হচ্ছে রাহুকে রিপ্রেজেন্ট করে, রাহু সেটাকে নেগেটিভ জায়গায় রিপ্রেজেন্ট করছে বলেই সেই ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। ইভেন কি এটাও আছে যদি, হ্যাঁ, এবার এখানেও একটা কথা যে আমার 1 BHK ফ্ল্যাট, আমার বেডরুম ছাড়া আয়না রাখার কোনো জায়গা নেই, তাহলে সেখানে আমরা সাজেস্ট করি 4 ফিটের বেশি যাতে না হয় এবং বেড থেকে যাতে সেটা রিফ্লেক্ট সাইডে থাকে, রিফ্লেক্ট না থাকে। শুধু ডিভোর্স কেন, যদি হাজব্যান্ড ওয়াইফ শুয়ে আছে, আয়না সামনে ফ্রন্টে, আয়নাতে দেখা যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফও শুয়ে আছে, সেখানে এরকমও দেখা গেছে মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স পর্যন্ত হয়ে যায়। কারণ ঘুমানোর পরে আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা কিন্তু অটোমেটিক চলতে থাকে, সে তখন সেটাকে ডাবল ডাবল ভাবতে শুরু করে। এর রেমেডি কি যদি অপশন না থাকে? ওই যেটা বললাম 4 ফিটের ছোট জানালা হবে, আয়না হবে। আর বেড থেকে যদি পসিবল হয় সরিয়ে দিতে, আর না হলে একান্তই তাহলে আমরা ওই কভার লাগিয়ে দিতে বলি। মানে যখন ইউজ করবে তখন করো, আর বাকি সব সময় কভার লাগানো। এমনকি এটাও কিন্তু প্রযোজ্য, আমরা যে এখন এলইডি টিভি ইউজ করি, যদি সেটা বেডরুমেও থাকে, আয়না নেই কিন্তু এলইডি টিভিটা আছে, আপনি ভালো করে দেখবেন এলইডি টিভিটা যখন বন্ধ করবেন, ঠিক রিফ্লেক্টটা ওই টিভির মধ্যে আপনি পাবেন আয়নার মতন। ওটাও এখন বলি যে রাতে শোবার সময় সারাদিন ওপেন থাক, কোনো অসুবিধা নেই, যখনই শোবেন সেই শোবার সময় যাতে কভার দেওয়া থাকে। বাড়িতে থাকার সময় আনুষঙ্গিক জিনিস বেশি কানেক্ট করার জন্য আমরা অনেক সময়, বা গোছানোর জন্য বা সুন্দর লাগার জন্য আমরা অনেক সময় অ্যাকোরিয়াম রাখি, অনেক সময় ভালো লাগার একটা পোষ্যকে রাখি, সে কুকুর হতে বিড়াল হতে পারে। এগুলো কি কোনো এনার্জি ইম্প্যাক্ট করে? আর এর সাথে কোনো বাস্তুর কোনো কানেকশন আছে? অবশ্যই আছে, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আর যেহেতু কুকুরকে আমিও খুব ভালোবাসি এবং স্ট্রিট ডগকে তো ডেফিনেটলি অনেকটা আমি বেশি ভালোবাসি এবং ওদেরকেও কেয়ার নেওয়ার চেষ্টা করি যখনই সময় পাই। তার বিষয় হচ্ছে এই ডগ বা এই কুকুর এর মতন প্রভুভক্ত কেউ নেই। সবাই হয়তো বিট্রে করে দেবে মানুষের সাথে, এ মালিককে ছেড়ে কখনোই যাবে না, মানে বিট্রেটা করবে না। এবং যা কিছু নেগেটিভ সে মালিকের বা তার বাড়ির ফ্যামিলির আসার আগে সে তার শরীরে বা তার কাছে নিয়ে নেয়। আমরা মাঝে মধ্যে দেখতে পাই যে হঠাৎ করে কুকুরটা সুস্থ ছিল, এমনি মরে গেল, সেটা এই নেগেটিভ এফেক্টের জন্য, বা কিছু এমন কিছু নেগেটিভ আসার বিষয় ছিল সেটা সে তার উপরে নিয়ে নিয়েছে। এবার এখানে অ্যাকোরিয়াম বা আমার পোষ্য, সেটাকে রাখার জন্য আমরা সাজেস্ট করি হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার। কারণ যেহেতু পোষ্য থাকে, এবার সেখানে পটি, ইউরিন এই টাইপের জিনিসগুলো করে, অন্যান্য জায়গায় করলে সেখানে হয়তো কোনো রকম দোষ লেগে যেতে পারে,
সেই কারণে আমরা সাজেস্ট করি নর্থ ওয়েস্টে। যদি সেখানে মানে একটু নোংরা ওরা করে রাখে কিছুক্ষণের জন্য, সেটা কোনো বাস্তুতে এফেক্ট দেবে না। অনেক সময় শোনা যায় যে বাড়ির দরজা ঠিক না থাকলে বাড়িতে প্রচুর রোগ ব্যাধি হয়। বাড়ির দরজা কোন দিকে থাকলে ভালো? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যা সমস্যা দরজাতেই। এবার এখানে আমি দুটো এক্সাম্পলের কথা বলি, মানে আমার একটা নিজস্ব কেস স্টাডি আর একটা কেস স্টাডি টাইপের, মানে ওটাকে আমি ওয়াচ করেছি। ইন্ডিয়াতে সব থেকে নামকরা হোটেল হচ্ছে হোটেল তাজ, যেটা মুম্বাই আছে। আমরা সবাই জানি সেখানে কি ঘটনা হয়েছিল, নিউজ পেপার, টিভি, ইন্টারনেটে দেখেছি। সেখানে এটা সার্চ করলেও দেখা যাবে কিছুদিন আগে যেই দরজাটা প্রায় বন্ধ ছিল, সেই দরজাটাও কিছুদিনের জন্য ওখানে খোলা হয়েছিল। সেই গেটটা ওপেন হয়ে যাবার পরেই এই ঘটনাটার সম্মুখীন তাদেরকে হতে হয়েছে। সেকেন্ড, উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ। আমারই এক ক্লায়েন্ট, তার কালিয়াগঞ্জের বুকে বিশাল বড় রেস্টুরেন্ট, ভালো রকমভাবে চলছে, 4 তলা বাড়ি, বাড়িতে মন্দির, পুজো, স্টাফ, গাড়ি, 3 ভাই। এবার তার বাড়িতে ঢোকার দরজা 3খানা। ইস্টে যে এন্ট্রি সেটা খুব ভালো পজিশনে, মানে যেটা আমরা 3 থেকে 4 নাম্বার বলি। ওয়েস্টেও যেটা এন্ট্রি সেটাও 3 থেকে 4 নম্বর। দক্ষিণে একটা দরজা ছিল, সেই দরজাটা বন্ধই রাখতো উনি। যতদিন বন্ধ ছিল ততদিন খুব ভালোভাবে চলছিল। কোনো এক সাধু বাবা এসে তাকে সাজেশন দেয় যে এই দরজাটা কিন্তু খুব খারাপ। এবার কথার যে বিষয়টা বোঝার কতটা মানে ভুল, সে ভেবেছে এই দরজাটা দুর্বল। সাধু বাবা বলে গেছে, বলে তো ভিক্ষা নিয়ে চলে গেছে। উনি সেদিন গিয়ে বুঝতে পেরেছেন যে দক্ষিণের দরজাটা খারাপ। সে বুঝেছে যে হয়তো কন্ডিশন খারাপ, সেটাকে ভেঙে বড় করে বানিয়েছে। মানে ইস্ট আর ওয়েস্টে যে দরজা ছিল তার থেকে সাউথের দরজাটা বড়। এবার এইখানে কি হলো, সাউথের যে দরজাটা এবং দক্ষিণ যে দুয়ার আর যে বাড়ির রাস্তাটা, সে টোটাল রাস্তাটা এন্ড হচ্ছে তার সেই টাচ করছে সেই দক্ষিণ দরজায়। মানে আশপাশের বাড়ির যত নেগেটিভিটি আছে সেই দরজায় হিট করছে। যবে সেই দরজায় হিট করলো, 3 ভাই, বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেল। বড় ভাইয়ের বউ প্রেগনেন্ট অবস্থায় অপারেশন টেবিলে ডেথ করলো। আমাদের কাছে যখন এসছে তখন বিজনেস এত রমরমা ছিল, স্টাফ বেরিয়ে গেছে, বেতন দিতে পারছে না, কালকে কি খাবে তার ঠিক নেই। তারপর তাকে কিছু রেমেডি করে দেওয়ার পরে আজকে সে আবার ঠিকঠাক জায়গায় এসছে এবং ওর বউ তখন সেই মুহূর্তে প্রেগনেন্ট ছিল, এখন সুস্থ আছে এবং হয়তো আশা করি কিছুদিনের মধ্যে আমরা একটা ভালো খবর, খুশির খবর পাবো। বাহ, তাহলে দরজার ভূমিকাটা কতটা? একদম। এই কারণে উদাহরণটা দেবার অর্থই হচ্ছে দরজাই হচ্ছে বাস্তুর 50% সমস্যার সমাধান করে। যদি দরজা ঠিক থাকে, সেইখানে যদি দরজা খারাপ হয় তাহলে মানুষের যা সমস্যা সব ওখান থেকে। ব্রহ্মস্থান আমি কিভাবে বাড়ির বার করব এবং সেখানে আমাকে কিভাবে সঠিকভাবে রাখলে আমার বাস্তু ব্যালেন্স থাকবে? দেখো, ব্রহ্মস্থানটা আমরা সবসময় বলি একটু খোলামেলা রাখতে। এবার ফ্ল্যাটের ক্ষেত্রে এটা খুব প্রবলেমেটিক, টাফ। মানে 1 BHK 2 BHK সেখানে আমরা ফলো রাখি যাতে ব্রহ্মস্থানে কোনো পিলার না থাকে। মানে কত এরিয়া জুড়ে? একদম প্রপার ব্রহ্মস্থানে নাকি? প্রপার ব্রহ্মস্থানে। আচ্ছা, ওকে। এবার বিষয়টা হচ্ছে একটা 1000 স্কোয়ার ফিট জায়গা আর একটা 300 স্কোয়ার ফিট জায়গা, অটোমেটিক জায়গা ছোট, তার ব্রহ্মস্থানও অটোমেটিক ছোট হয়ে আসবে। ডেফিনেটলি। এবার যখনই সেটা 2000 স্কোয়ার ফিটের জায়গা হবে, অটোমেটিক ব্রহ্মস্থানটা একটু বড় হয়ে যাবে। এবার ব্রহ্মস্থানটা আমরা বের করব কি করে? সেই যে ম্যাপটা বা যেই স্কেচটা আছে সেটার আমরা আগে চারদিকটা দেখে নেব। দেখে নিয়ে মিডিল পোর্শন যেটা আসছে সেই বাস্তুর কম্পাস ধরে সেটাই হবে তার ব্রহ্মস্থান। ওই জায়গাটা ফাঁকা রাখতে হবে, ফাঁকা রাখতে হবে। এবং একটা রেমেডিও আছে, যদি ব্রহ্মস্থানকে ভালো রাখতে হয়
তাহলে বৃহস্পতিবার দিন করে সেই ব্রহ্মস্থানে আমরা যে মার্ক করে দেই, সেখানে পুজো দেওয়ার পর ব্রহ্মার ওই নাভির জায়গায় যদি সাদা চন্দন দেওয়া যায়, সেটা খুব ভালো ওকে, এবং সেটা খুব পজিটিভ ভাইব দেয়। বর্তমানে নতুন নতুন কিছু ট্রেন্ড বেরোচ্ছে, কারণ নাম চেঞ্জ করা, একটা এ যোগ করা বা একটা কে নতুন করে অ্যাড করা নিজের নামের সাথে, যদিও এটা আলাদা একটা পার্টে পড়ছে, বাট আমি জানতে চাইছি যে এর সাথে কি বাস্তুর কোনো সম্পর্ক আছে না এটা শুধু পুরোপুরি আলাদা একটা পার্ট? খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটাও। এটার সাথে বাস্তুর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এটা নিউমোলজির পার্ট। নিউমোলজির পার্ট, ওকে। এখানে এই যে এ আর কে, আমরা অক্ষয় কুমারকে জানি, অক্ষয় কুমার রিয়াল নেম হচ্ছে রজত ভাটিয়া। নাম চেঞ্জ শুধু অক্ষয় কুমার করেননি, অজয় দেবগান, AJAY DEV, আগে উনি লিখতেন GAN, উনি এটাকে উঠিয়ে দিয়েছেন। তারপরে উনি কিন্তু আরো সাকসেস বা প্রোডাকশন হাউস যেগুলো আছে সেগুলোতে সাকসেস পাচ্ছেন। ওকে, কাজলেও কিন্তু KAJL ছিল, এখন ওটাকে ও হয়ে গেছে। আচ্ছা, শুধু অজয় দেবগন কাজল নয়, সুনীল শেট্টি, উনিও নামে স্পেলিং এ দেখা যাবে উনি একটা ই অ্যাড করেছেন। SUNIL ছিল, আচ্ছা, SUNIEL আছে। শুধু বলিউড না, বিভিন্ন রকম বিজনেসম্যান, VVIP তারা নাম পরিবর্তন করেছেন বা চেঞ্জেস করেছেন বা নেম কারেকশন করেছেন। ইভেন কি আমাদের হলিউডের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের ওখানে অ্যাক্টর ছিল যেখানে আমরা জনপ্রিয় ভিন ডিজেল, ওনার নামটাও দেখা যাবে উনিও নিউমোলজিটাকে বেস করে ওনার এই নামকরণটা ভিন ডিজেল। ওনার কিন্তু এটা বাস্তব নাম নয়। এবার আসি কোম্পানির কথা। কোম্পানি ক্ষেত্রেও সেম। গুগল, সেটা ইয়াহু আমাদের এর আগে ছিল, যখন গুগল লঞ্চ করলো, এখন আমরা জানি মানে গুগল ছাড়া আমরা কিছুই সার্চ করতে পারি না। সেমভাবে ব্রেভারেজ কোম্পানি যদি ধরি, কোকা কোলা। এবার যদি, এটা তো আমি পজিটিভ দিকটা বললাম, এবার নেগেটিভের দিক আসি। যদি সেখানে কোম্পানির নেম ভুল আসে, তাহলে সেই কোম্পানিরও খারাপ পরিস্থিতি হতে পারে। যেরকম কিংফিশার, জানি কিংফিশার অনারকে, গীতাঞ্জলি জেমস, এটাও চোকসি সাহেবের কোম্পানি, মেহুল চোকসি, সেটাও আমরা নিউজ পেপার মিডিয়াতে দেখি। এই কোম্পানিগুলোও কিন্তু আমরা দেখতে পাই যে যদি নামের ভুল থাকে নিউমোলজিতে, এবার নামগুলো আসে কোথা থেকে? যার যা পার্সোনাল নাম আছে তার ডেট অফ বার্থের সাথে কম্বাইন করে সমন্বয় করে একটা নাম করা হয়, যাতে সেই নামটা তার ডেট অফ বার্থের সাথে ব্যালেন্স রেখে সে সাকসেস পেতে পারে। ইভেন কি রিতেশ দেশমুখ পর্যন্ত এখন দেশমুখ উঠিয়ে দিয়েছে, উনি নিজেও সেটাকে একটা পডকাস্টে স্বীকার করেছেন। ওনার যে ছেলের পাসপোর্ট, সেখানে শুধু অনলি রিতেশ লেখা, দেশমুখটা তুলে দিয়েছেন। কারণ উনি দেখেছেন উনি যে কটা সিনেমাতে দেশমুখ ইউজ করছিলেন সেই সিনেমাগুলো ফ্লপ যাচ্ছিল, দেশমুখ উঠিয়ে দিয়েছেন, সেই সিনেমাগুলোতে উনি সাকসেস পেয়েছেন। ব্রহ্মস্থান, বাড়ির দরজা, বাড়ির ঠাকুরঘর, রান্নাঘর সব নিয়ে আলোচনা হলো। একটা পয়েন্ট হয়তো বাদ দিয়েছে, সেটা হচ্ছে বাড়ির জানলা, এর সাথে ডাস্টবিন। কারণ বাড়ির সবাই ডাস্টবিন থাকে এবং জানলাও থাকে প্রত্যেকটা বাড়ির। এই জানলা আর ডাস্টবিন কোন দিকে রাখা ভালো? বেসিক্যালি হচ্ছে ডাস্টবিন রাখতে গেলে দুটোই কর্নার আছে, যেটা সাউথ ওয়েস্ট ডিসপোজাল জোন, আর একটা আছে নর্থ ওয়েস্ট। বাকি কোনো জায়গায় বাস্তু হিসেবে রাখা উচিত নয়। ওকে, আর একটা প্রশ্ন হচ্ছে জানালা সেরকম কিছু এফেক্ট করে না। ওকে, কিন্তু তবু আমরা দেখি যে জানালা দিয়ে বাইরের দৃশ্যটা কি আছে। যদি কোনো নেগেটিভ জিনিস থাকে, কোনো পুরো বাড়ি বা কোনো ডাস্টবিন বা কোনো একটা জিনিস, সেটাকে আমরা কভার করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, বাট সেই জানালা যদি থেকেও থাকে, তাহলে সেইখানে কোনো আয়না যাতে না আসে, মানে নেগেটিভ জিনিসটা যাতে ঘরে রিফ্লেক্ট করে না আসে। ওভারঅল আমরা যদি শেষের কথা, মানে প্রথম কথাটাকে ধরি, যে ঠগবাজির পাল্লা না পড়ে প্রশ্ন করুন। একদম প্রশ্ন করুন, সে আমাকেও করুন, আমাকেও প্রশ্ন করুন, কিভাবে হয়, কি করতে হয়, প্রশ্ন করুন, এবং প্রশ্নের মাধ্যমে সঠিক মানুষকে নির্ধারণ করুন। একদম, তাতে আপনি এবং আপনার পরিবার ভালো থাকুন। ঠিক, একদম। তুমিও ভালো থেকো।
আগামী দিনে শুভকামনা রইল। অবশ্যই। এবং অন্য একদিন আমরা নিউমোলজিস্ট নিয়েও একদম কথা বলবো। একদম। ঠিক আছে? আর দর্শকদেরও আমার প্রণাম, মায়েদের প্রণাম, বয়োজ্যেষ্ঠ যারা তাদেরকেও প্রণাম জানাই, ছোটদেরকে অনেক ভালোবাসা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাস্তু কনসাস হন, সায়েন্সটাকে কাজে লাগান।